আগেই ব্রোঞ্জ জিতেছিলেন ব্যক্তিগত ইভেন্টে। এবার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ জিতলেন সরবজোত সিং এর সঙ্গে জুটি বেঁধে। একই অলিম্পিক্সে দুটো পদক এই প্রথম ইতিহাস গড়লেন মনু ভাকার। গোটা দেশ উচ্ছ্বসিত, দুটো ব্রোঞ্জ জয়। এবার মিক্সড ডাবলসে, মিক্সড ইভেন্টে এবার পদক, শুটিং এ মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেলেন মনু ভাকার, সরবজিৎ সিং। আর খুব স্বাভাবিকভাবেই মনু ভাকারের মা বাবা তারা উচ্ছ্বসিত। গোটা দেশবাসীর সঙ্গেই কি বললেন তারা দেখুন। आज देखो मनु ने क्या बल्ले बल्ले कर दी दुनिया में। बड़ी तारीफ की बात है, बड़ी प्रशंसनीय बात है। जब उसको लेने जाऊंगी, एयरपोर्ट पे लेने जाऊंगी, तब मैं उसके लिए जो वो कहेगी मैं खाना बना के वही लेके जाऊंगी। आलू के परांठे ना एक्चुअली क्या होता है, जब हम गरम गरम खाते हैं ना तभी अच्छे लगते हैं। आलू के परांठे मैं हॉटकेस में पैक करके लेके जाऊंगी। जब उनका बच्चा बाहर खेलने जाता है तो अपने आप पे फोकस रखो, दुनियादारी से एक बार अपने आप से दूर होके अपने आप को अंदर कैद करो और भक्ति में लीन हो जाओ। बस मैंने यही सीखा इन दोनों मैच चीज में मनु के लिए। पूरे देशवासियों के लिए बहुत बड़ी खुशखबरी है और इसके लिए इस मौके पे मैं सभी देशवासियों का धन्यवाद करता हूँ जिन्होंने इतना प्यार और आशीर्वाद दिया और मनु को टफ टाइम में हेल्प किया। मेरे से ज़्यादा मेरी पत्नी ने मेहनत की है मनु पे, क्योंकि मैं तो जॉब करता हूँ, तो नेवी का जॉब थोड़ा सा ऐसा होता है कि समुद्र में जाना पड़ता है, तो ऑल क्रेडिट गोज टू हिज वाइफ, हर वाइफ। আমার সঙ্গে আছেন প্যারিস থেকে আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তী। কুন্তল, এই যে পার্সোনাল ইভেন্ট, ব্যক্তিগত ইভেন্টে 0.1 বোধহয় তিনি পিছিয়ে ছিলেন, সেই জন্য রূপও জিততে পারেননি। এই যে মুহূর্তে জয়লাভ করলেন জুটি সরবজোত এবং মনু ভাকার, কিরকম লড়াইটা ছিল? দেখো, প্রথমে বলে যে মেডেলের কালার হয়তো চেঞ্জ হবে 25 মিটার এয়ার পিস্তলে, যেটা মনু ভাকারের ফেভারিট ইভেন্ট। এই 10 মিটার অবশ্যই মনু ভাকারের ফেভারিট ইভেন্ট নয়, সেখানে ব্রঞ্জ মেডেল ছিল, সিলভার মেডেল তিনি পেতে পারতেন। আজকে আবার ব্রঞ্জ মেডেল মিক্সড ইভেন্টে। এই ইভেন্টগুলোর আগে মনু ভাকারের প্রিপারেশনের ব্যাপারে তোমায় বলি, গত 6 মাস ধরে মনু ভাকারকে কারোর সাথে কথা বলতে দেননি জসপাল রানা ইভেন্ট, যেখানে অলিম্পিক ব্রডকাস্টের রুল আছে যে সবাইকে মিক্স জোনের মধ্যে দিয়ে যেতে হয় একটা ইভেন্টের পর, যাতে করে মিক্স জোনে যারা ব্রডকাস্টে আছে সারা ওয়ার্ল্ডে তাদের সাথে কথা বলতে হয়। মনু ভাকার গতকাল রিকোয়েস্ট করেন আমাদের যে যদি আমি কথা না বলতে পারি আমাকে শুধু ফোকাস করতে দিন কালকের জন্য, কালকে আমি মেডেল এনে দেখাবো। তো দুদিনই এরকম হয়েছে এবং ইন্ডিয়ান ব্রডকাস্টারদের তরফ থেকে বলা হচ্ছে না মেডেলটা বেশি ইম্পর্টেন্ট, তুমি ফোকাস করো। আজকে আবার মেডেল এনে দেখিয়ে দিচ্ছেন সরবজোত মনু। 2 তারিখ কোয়ালিফিকেশন রাউন্ড, 25 মিটার এয়ার পিস্তলে 3 তারিখ ফাইনালে মনু ভাকারের ফেভারিট ইভেন্ট। ওখানে বারবার মনু দেশকে গোল্ড মেডেল এনে দিয়েছেন বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, সব জায়গায়। যদি সেদিন মেডেলের কালার চেঞ্জ হয়, থার্ড মেডেল আছে, মেডেলের হ্যাট্রিক হয় একটা অলিম্পিকে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। 3টে মেডেল একটা অলিম্পিকে। এরকম অ্যাচিভমেন্ট ভারতের কেউ আগামী 50 বছরেও করে দেখাতে পারবেন কিনা সন্দেহ, কিন্তু স্বাধীন ভারতে প্রথম অ্যাথলিট যিনি একই অলিম্পিক্সে দুটো মেডেল এনে দিলেন দেশকে। এর আগে নরম্যান প্রিচার্ড অবশ্যই করেছিলেন 1900 সালে এই প্যারিসেই, কিন্তু নরম্যান প্রিচার্ড তখন ভারত স্বাধীন হয়নি, নরম্যান প্রিচার্ড ব্রিটিশ ছিলেন, অন্য ব্যাপার। কিন্তু একজন ভারতীয় হিসেবে এরকম একটা অ্যাচিভমেন্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, কি পারফরমেন্স করেছেন মনু। আগামী 6 দিন ওখানেই থাকবেন। সব থেকে বড় কথা, অলিম্পিক্সে মনু ভারতের যে পুরো কন্টিনজেন্ট তাদের মোরালটাকে অনেক হাই করে দিলেন। এবার যে বলা হচ্ছে যে ভারতের সর্বকালীন সেরা পারফরমেন্স ভারত করতে পারে, 10টা মেডেল, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে এই ভারতীয় কন্টিনজেন্ট। আমি আসবো কুন্তল তোমার কাছে, একটু দেখাই সরবজোতের ট্রেনিং সেন্টারের ছবি। সেখানেও উচ্ছ্বাস, সরবজোত জিতেছেন ডাবলস মিক্সড ইভেন্টে। এবার মিক্সড ইভেন্টে যে ব্রোঞ্জ পেয়েছেন তাতে সরবজিতের যে ট্রেনিং সেন্টার, সরবজোতের যে ট্রেনিং সেন্টার, সেই সরবজোতের ট্রেনিং সেন্টারে উচ্ছ্বাসের ছবি, লাড্ডু খাওয়া হচ্ছে। আগেই 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকার, আর মনু ভাকারের সঙ্গে জুটি বেঁধে সরবজোত তিনিও জিতলেন আর ইতিহাস গড়লেন মনু ভাকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার টুইট করলেন, আবার এক্স হ্যান্ডেলে লিখলেন, এবং এর আগে এক স্যান্ডেলে লিখে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী আরো পদক জিততে হবে, মনু ভাকারকে উৎসাহিত করেছিলেন। আজকেও এক স্যান্ডেলে লিখলেন সরবজোত এবং মনু ভাকারকে। কুন্তলের কাছে চলে যাব। কুন্তল, টোকিওয়ে ঠিক এর আগের অলিম্পিক এবং এই অলিম্পিকের মধ্যে যা জানা যাচ্ছে যে এই মনু বদমেজাজে ছিলেন,
কোচের সঙ্গে খুব খারাপ সম্পর্ক হয়ে গেছিল। এটাও তো ইতিহাস, এই বিরাট পরিবর্তনটা। কুন্তল, একেবারে যশপাল রানার সঙ্গে মাঝে মানু ভাকারের ছাড়াছাড়ি হয়ে গেছিল, তারপর আবার দুজনের ফ্যামিলি, ন্যাশনাল রাইফেল শুটিং অ্যাসোসিয়েশন, সাই, আইএ সবাই একসাথে বসে দুজনকে বোঝান দুজনে এক হওয়াটা খুব বেশি জরুরি। এই কম্বিনেশনই ভারতকে আরো বেশি মেডেল নিয়ে দিতে পারেন। ফের যশপাল কোচিং করাতে আন। এবং একটা বিষয় আমার বারবার করে বলতেই হবে যে যশপাল রানা লেজেন্ডারি ভারতীয় শুটার, তিনি যেই ইভেন্টে শুটিং করতেন 25 মিটার সেন্টার ফায়ার পিস্টল, সেটা অলিম্পিক্সের ইভেন্ট ছিল না। যশপাল ভারতকে এশিয়ান গেমসে একের পর এক মেডেল এনে দিচ্ছেন, ওয়ার্ল্ড কাপে মেডেল এনেছেন। দুনিয়ার এমন কোনো কোনা নেই যেখান থেকে মেডেল পাননি, কিন্তু আনফর্চুনেটলি এই যশপাল রানার ইভেন্টটা অলিম্পিক্সের অন্তর্ভুক্ত ছিল না, 25 মিটার সেন্টার ফায়ার পিস্টল। সেই যশপাল রানার স্বপ্নটাও মানু ভাকার পূরণ করে দিলেন। অর্থাৎ যশপালের সেই সময় যদি যশপালের ইভেন্টও অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হতো, কে জানে তিনি হয়তো অলিম্পিক্সে মেডেল পেতে পারতেন। তিনি সেটা পারেননি, সেই স্বপ্নটাই পূরণ করে দিলেন মানু। আমার মনে হচ্ছে যদি অ্যানালজি দিতে হয় রাহুল দ্রাবিড়ের কথা, রাহুল দ্রাবিড় ভারতকে বিশ্বের সব কোনায় গিয়ে সাকসেস এনে দিয়েছেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিজে কোনোদিন জিততে পারেননি। কয়েকদিন আগে রাহুলের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, এবং বলছিলেন এটা রাহুলের ট্রফি। এখানেও এই মেডেলগুলো কিন্তু যশপাল রানার মেডেল। অবিশ্বাস্য কোচ, এবং গত কয়েক মাস ধরে মানুকে বলেছিলেন কোনো কথা নয়, পুরো কমপ্লিট ফোকাস থাকবে শুধু শুটিং রেঞ্জে। মানুষ শুটিং রেঞ্জ, বাড়ি, শুটিং রেঞ্জ, সাই সেন্টার, শুটিং রেঞ্জ, বিভিন্ন ভেনিউ, এটাই করেছেন। তার ফল আজকে কিন্তু দেখা যাচ্ছে এই মেডেল স্ট্যান্ডিতে। অনেক ধন্যবাদ। আর সরবজোতের কোচ তিনি কি বলছেন দেখুন। बहुत बढ़िया लग रहा है जी, पूरे देश को गर्व है जी। आज बहुत मेहनत के साथ जी बहुत मुकाम पे पहुंचे हैं जी, ब्रॉन्ज मेडल लिया है जी। एआर शूटिंग एकेडमी से गौरव सैनी कोच और अभिषेक सर ने बहुत मेहनत कराई है जी सरबजोत को, और अब तक सरबजोत ने जो मेडल लिए हैं जी बहुत मेहनत की है जी अभिषेक सर ने भी। बस दिन रात उनके सरबजोत के पीछे लगे रहते थे जी, ठीक है जी। और सरबजोत बहुत डिसिप्लिन है जी इस मुकाम पे पहुंचने के लिए। এবার চলে আসবো এ রাজ্যে। সরকারি জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার দলেরও হলে পরেও রেয়াত করবেন না। আর ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আরো এক তৃণমূল নেতা গ্রেফতার সরকারি জমি দখলে। তৃণমূলের ফুলবাড়ি একের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ মহানন্দার চর দখলে অভিযুক্ত ওই তৃণমূল নেতা, তার বিরুদ্ধে একাধিক সরকারি জমি দখলের অভিযোগ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, এই আহিদের উত্থান কিভাবে এবং এই আহিদ কত বড় মাপের প্রভাবশালী? তোমাকে জানিয়ে রাখি যে এই মোহাম্মদ আহিদ ওরফে চুটকি একসময় কিন্তু সিপিএম করতেন, এবং 2008 সালে সিপিএম থেকে তিনি টিকিট পাননি, সে সময় নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েতে, এবং তারপরে তিনি নির্দল হিসেবে জেতেন, এবং পরবর্তীতে 2009 সালে তিনি তৃণমূলে যোগদান করেন। এবং তারপর থেকে এলাকায় কিন্তু ক্রমে তার দাপট বাড়তে থাকে। যে আমাদের যে উত্তরকন্যা রয়েছে ঠিক উত্তরকন্যা উল্টো দিকে কামরাঙ্গাগুড়িতে তার বাড়ি, এবং যেটা অভিযোগ তার বিরুদ্ধে একাধিক ওই এলাকায় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় একাধিক সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের নিরিখেই কিন্তু গতকাল তাকে গ্রেপ্তার করে, এবং তার সঙ্গী মোহাম্মদ নাসির তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অন্যদিকে একটা নির্দিষ্ট অভিযোগ পেয়ে কিন্তু শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি থানার পুলিশ গতকাল তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। যদিও আজ যখন তাকে আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময় তিনি নিজেকে নিরপরাধ একদম দাবি করছেন। আদালতে যখন তোলা হচ্ছে তখন তিনি দাবি করছেন এসব ফালতু, এসব অভিযোগ ঠিক নয়, তিনি কিছুর সঙ্গে যুক্ত নন। দেখুন, আপনার বিরুদ্ধে তো যা জমির কারবারের অভিযোগ উঠেছে, পুলিশ অভিযোগ করছে। কোনো কারবার করি না, কোনো দালালি করি না, কোনো জমি কেনা বেচা, কিন্তু সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগ তো উঠেছে আপনার বিরুদ্ধে। না, কেউ বলতে পারবে না এটা। সেই জন্য তো পুলিশ বলছে সেই ঘটনা তো গ্রেফতার করেছে। জোর গলায় আমি বলতে পারি, কেউ চাপাই দিলে হবে না, এটা জোর গলায় আমি বলতে পারি। সেরকম কোনো ঘটনা ঘটেনি। কে চাপালো আপনার? ঘটবে না। কে চাপালো? পুলিশ কি বিনা কারণে গ্রেফতার করতে পারে? তাহলে অবশ্যই একটা মানুষকে 24 ঘন্টা আটকে রাখতেই পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, সন্দেহ করতেই পারে। তার মানে কি আপনাকে বিনা কারণে গ্রেফতার করেছে? কি কারণে? আর যেটা প্রথমেই বললাম, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি জমি দখল বরদাস্ত নয়, কাউকে রেয়াত নয়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না।
মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আর 22শে জুন এই সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ গ্রেফতার হয়েছিলেন। আজকে আদালতে তোলা হলো এই কর্মাধ্যক্ষকে। জমি দুর্নীতিতে ধৃত এই কর্মাধ্যক্ষ। আমার উপরে যে মিথ্যা লাগছিল সেটা আমি পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করছি। এবার এটা ইনকোয়ারির বিষয়, আর বাকি যে আন্দোলন যেটা জারি নকশালবাড়ির সেবদুল্লাহ গ্রামে জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত এই কর্মাধ্যক্ষ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? দেখো, 12ই জুন যেদিন তৎকালীন নকশালবাড়ির বিএলআরও তিনি সরকারি জমি সংক্রান্ত বিষয় নিয়ে নকশালবাড়ি থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান যে এই নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি সরকারি জমি জাল খতিয়ান পাট্টা বানিয়ে তিনি নিজে দখল করে রেখেছেন এবং সেটা চারিদিকে বাউন্ডারি করে রেখেছেন, এবং তিনি দাবি করছেন সেই জমি কিন্তু তাকে দেওয়া হচ্ছিল। কিন্তু নকশালবাড়ি ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে 22শে জুন গ্রেপ্তার করে এবং মহকুমা আদালতে তোলার পরে তাকে 7 দিনের রিমান্ড দেয়। আজ তাকে কিন্তু আদালতে তোলা হবে, যেটা পুলিশ সূত্রে জানতে পারছি ফের 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এবং পুলিশ এই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কিন্তু বহু তথ্য পেয়েছে। মূলত 10 জনের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করে ভূমি রাজস্ব দপ্তর, এবং এখানে এখন পর্যন্ত প্রায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যার মধ্যে পুলিশের কাছে অনুযায়ী কিন্তু মূল মাথা হিসাবে এই আশরাফ আনসারী অর্থাৎ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির নাম উঠে আসে। এবং এই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করে এই যে চক্র, কিভাবে এই জাল খতিয়ান বানিয়ে কিভাবে বিক্রি হতো, কিভাবে হাট বদল হতো, তা কিন্তু অনেক তথ্য পেয়েছে পুলিশ। এবং আজ ফের রিমান্ডে নিয়ে কিন্তু পুলিশ একে জিজ্ঞাসাবাদ করা হবে। জাল পাট্টা তৈরি করে, অর্থাৎ এই এদের বিরুদ্ধে অভিযোগ বিরাট চক্র চালাতো। আর বিএলআরও, বিভিন্ন বিএলআরও ইতিমধ্যেই বদলি হয়েছেন। প্রশাসন, সরকার একেবারে কড়া পদক্ষেপ করছে।